জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানে আপনার নির্দেশক লক্ষণগুলো পাবেন। তো হাইড্রাসিস ক্যানাডেন্সিস আমরা পড়তেছি বরল্যান্ডের ডাইজেস্টিভ ড্রাগ থেকে। এখানে যে লক্ষণগুলো আছে এগুলো এইভাবে মিলাই দিতে পারলে আপনি সেখানে পটেন্সি ব্যবহার করতে পারবেন। এবং হাইড্রাসিস এই লক্ষণ মিলাই দিতে পারলে, হাইড্রাসিস কিন্তু ডিপ অ্যাক্টিভ মেডিসিন এবং আপনার রোগীকে ভালো করে ফেলতে পারে যদি সেটা ভালো হওয়ার মতো অবস্থায় থাকে। The hydrostasis canadensis. Hydrostasis is one of the drug required for the most serious type of abdominal trouble. Usually a very acute gastritis, a gastric ulcer, or a gastric carcinoma. তো হাইড্রাস্টিস যে সমস্ত রোগের ক্ষেত্রে এটা দরকার হয়, সবগুলো রোগ হলো সিরিয়াস টাইপের, মানে অনেক কঠিন রোগ। তো মোস্ট সিরিয়াস টাইপ অফ অ্যাবডোমিনাল ট্রাবল, পেটের মানে যেটা খুব মারাত্মক ধরনের সমস্যা, সেইখানে এই হাইড্রাস্টিসের দরকার হয়। ইউজুয়ালি সাধারণত যেখানে তীব্র মাত্রায় গ্যাস্ট্রাইটিস আছে, পাকস্থলীর প্রদাহ হইলে সেটাকে বলে গ্যাস্ট্রাইটিস। যখন এই তীব্র আকারে গ্যাস্ট্রাইটিস দেখা দেয় অথবা গ্যাস্ট্রিক আলসার হয়, স্টোমাকের মধ্যে ক্ষত হয়, অর এ গ্যাস্ট্রিক কার্সিনোমা অথবা স্টোমাকের মধ্যে যখন ক্যান্সার হয়, সেই অবস্থার ক্ষেত্রে এই হাইড্রাসিসটা দরকার হয়। ডাক্তার কেন্ট বলেছেন যে এই ওষুধের মূল কেন্দ্রটাই হলো তার স্টোমাক। হ্যাঁ, তার সিমটম কমপ্লেক্সের সেন্টারটাই হলো এই স্টোমাক। তো সেই জন্য স্টোমাকের প্যাথোলজির ক্ষেত্রে, স্টোমাকের বিভিন্ন রোগাবস্থার ক্ষেত্রে যদি লক্ষণ মিলে আমরা দিতে পারি, সেখানে আমরা এই ওষুধ দ্বারা রোগীকে আরোগ্য করতে পারবো, অথবা আরোগ্যযুক্ত না হলেও ভালো একটা উপশম দিতে পারবো। দ্য কেসেস আর অলওয়েজ ভেরি সিরিয়াস। এই রোগীর যে অবস্থাটা সেটা সবসময় খুবই মারাত্মক থাকে, সিরিয়াস থাকে। অ্যান্ড দ্য পেশেন্ট ফিলস এক্সট্রিমলি ইল, এবং রোগী এই অসুস্থতার কারণে খুব বেশি খারাপ অনুভব করে, খুব বেশি অসুস্থ মনে করে। হ্যাঁ, শরীরটা তার একদম মানে খুব বেশি রোগী হইলে যেরকম হয়, খুব বেশি অসুস্থ হলে যেরকম হয়, খুব দুর্বল অনুভব করবে, খুব খারাপ অনুভব করবে, নিজেকে খুব অসুস্থ অনুভব করে। দে আর ডিসপন্ডেন্ট, এই ধরনের রোগীরা হতাশ থাকে, ডিসপন্ডেন্ট হতাশ, রেদার দেন অ্যাংশাস অ্যাবাউট দেমসেলফ, তাদের এই সমস্যা নিয়ে যতটা উদ্বিগ্ন হওয়ার কথা, উদ্বিগ্নতা অত বেশি দেখা যায় না, কিন্তু বরঞ্চ তাদের এই অসুখ বিসুখ নিয়ে তাদেরকে খুব বেশি হতাশাগ্রস্ত দেখা যায়, খুব বেশি হতাশ। মানে রোগী যখন জানে তার এরকম খারাপ একটা অসুখ হয়েছে, ক্যান্সার হয়েছে, এমনিতেই সে হতাশ থাকে। আর্সেনিকের রোগী হলে উদ্বিগ্ন হয়ে পড়বে, কিন্তু এই এই হাইড্রাসিসের রোগীরা হতাশ হয়ে পড়ে, উদ্বিগ্নতাটা অতটা বেশি থাকে না। অ্যান্ড ভেরি অফেন ফিল সো আনকমফোর্টেবল, অনেক সময় এত বেশি সে আনকমফোর্ট অনুভব করে, অসুস্থ অনুভব করে যে দে উড বি থ্যাঙ্কফুল টু ডাই, রোগী মনে করে এর চেয়ে মরে গেলেই তারা শান্তি পাবে, মানে মরতেই চায়। এই এত কষ্ট, এত যন্ত্রণা তাদের আর মানে সহ্য হয় না, একদম হতাশ হয়ে পড়ে জীবন নিয়ে, তার অসুখ বিসুখ নিয়ে। তখন সে অ্যাকচুয়ালি মরেই যেতে চায়, মনে করে যে মরে গেলেই তাদের সব যন্ত্রণা শেষ হয়ে যাবে। দে আর কমপ্লিটলি ওয়ার্ন আউট, তারা একদম সম্পূর্ণভাবে নিঃশেষিত হয়ে পড়ে, অ্যান্ড এক্সস্টেড, অবসন্ন হয়ে পড়ে। তাহলে এই যে কথাটুকু বললাম, আমি শুধু পড়বো না, সাথে আপনাদের নিয়ে পড়াবো আর কি। তো কে বলবেন আগে? প্রথমে হান্নান স্যার দিয়ে বলি। এই প্যারাটাই বলেন যে কি বলে বরল্যান্ডের প্রথম প্যারাটা, হাইড্রাস্টিস কি ধরনের রোগীদের জন্য দরকার হয়। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, এটি খুবই একটা বিশেষ করে খুব প্রয়োজনীয় ওষুধ, বিশেষ করে নিদান অবস্থার ওষুধ। আপনার আগের বর্ণনা থেকে, যে অভিজ্ঞতা থেকে যে আমরা শিখলাম, সেটাও খুব জরুরি। কতগুলো কেস আমরা শেয়ার পেলাম স্যারের কাছ থেকে। তো আলহামদুলিল্লাহ, হাইড্রাস্টিক
হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, এটা মূলত ডিপ একটি মেডিসিন। তো এটা এমন একটা ঔষধ যার রোগগুলো খুবই সিরিয়াস এবং খুব কঠিন থাকে, জটিল থাকে। বিশেষ করে তীব্র মাত্রায় গ্যাস্ট্রাইটিস, যেখানে মানে গ্যাস্ট্রাইটিস যখন খুব মারাত্মক আকার ধারণ করে, বিশেষ করে স্টমাকের মধ্যে ক্ষত দেখা যায়, ক্যান্সার সৃষ্টি হয়, সেখানে এটা খুব ভালোভাবেই ব্যবহার হয় আর কি। এবং অভিজ্ঞতা দেখা গেছে খুব ভালো ফলাফল আসে। আমি আলহামদুলিল্লাহ, স্যারের আমি সকল শেয়ার করতে পারি না, সেটা আমি নিজেও প্রত্যক্ষ একটি রোগীকে আমি দিয়েছিলাম হাইড্রাস্টিস। আলহামদুলিল্লাহ সে সমস্ত কিছু ডাক্তার লিখে দিয়েছে যে কন্ট্যাক্ট টু ক্যান্সার হসপিটাল। দেন আমি এটা ব্যবহার করেছিলাম, আলহামদুলিল্লাহ সত্যিই আসলে খুব চমকপ্রদ একটা ঔষধ। যাই হোক, আমরা হাইড্রাস্টিসকে ভুলবো না নিদান অবস্থায়, বিশেষ করে যখন স্টমাকে যখন আমাদের কোনো ক্ষত দেখা দেবে এবং সেটা তীব্র মাত্রায় হবে, তখন আমরা হাইড্রাস্টিস ব্যবহার করলে এটা ভালো। ডক্টর কেন্টও কিন্তু এটাকে মূলত বলেছেন যে স্টমাকে হলো এই হাইড্রাস্টিসের মূল কেন্দ্র। এই রোগীদের অবস্থা এতই মারাত্মক বা সংকটাপন্ন থাকে যে সে খুব খারাপ, দুর্বল, অসুস্থ বোধ করে এবং তারা হতাশার পরিমাণটা এত বেশি থাকে, হতাশাটা বেশি থাকে বটে, কিন্তু আর্সেনিকের মতো এত উদ্বিগ্ন থাকে না। আর অনেক সময় এই হতাশা থেকে তাদের অবস্থাটা এরকম দাঁড়ায় যে তারা মৃত্যুকেই সব থেকে বন্ধু বলে মনে করে, মৃত্যু কামনা করতে থাকে যে আমার আর বেশি থেকে কোনো লাভ নাই। সুতরাং হাইড্রাস্টিস এই নিদান অবস্থায় আমরা ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ স্যার, দিস ওয়াজ মাই আপনার ডেলিভারি। জাযাকাল্লাহ। As a rule, so they are pale and have rather a greasy appearance. তো এই ধরনের রোগীদের অবস্থা দেখতে কেমন লাগবে? তো নিয়ম অনুযায়ী এই ধরনের রোগীরা কেমন থাকে? ফ্যাকাশে থাকে, ফ্যাকাশে। তো আর চেহারাটা অনেকটা গ্রিজি থাকে, তৈলাক্ত থাকে, মুখের মধ্যে যেন গ্রিজ মেখে রাখছে এরকম। তো মুখের চেহারাটা এরকম গ্রিজি অ্যাপিয়ারেন্স থাকবে। Many of the hydrosis patients I have seen have had very marked blackheads on the skin, a condition that one tends to associate it with the kind of greasy complexion. তো উনি বলতেছেন যে এরকম রোগীরা সাধারণত ফ্যাকাশে থাকে আর চেহারার মধ্যে তৈলাক্ত চেহারা থাকে তার। আর উনি বলছে অনেক রোগী আমি হাইড্রাস্টিস রোগী আমি দেখেছি যাদের মুখের মধ্যে অনেক ব্ল্যাক হেড ছিল। তো ব্ল্যাক হেড কি, এটা তো আমাদের যারা এখানে বোনেরা যারা আছে, মহিলা ডাক্তার যারা আছেন, তারা নিশ্চয়ই সবাই চিনেন ব্ল্যাক হেডটা কি। তো আসেন একটু ছবিও দেখি, ছবি দেখলে বোঝা যাবে। ওই যে মুখের মধ্যে কালো কালো ব্রণের মতো ওঠে, সেটার মধ্যে কালো কালো ইয়া থাকে, ব্ল্যাক হেড থাকে। স্যার এগুলো মেস্তা পড়ে এগুলো স্যার মেস্তা নেই, লোমকূপের গোড়ায় কালো কালো হয়। এই যে দেখেন নাকের মধ্যে হয়েছে, এই যে হ্যাঁ, গালের মধ্যে এরকম ব্ল্যাক হেড থাকে। এই যে এগুলো অনেক সময় চাপলে ভিতর থেকে যে কালো কালো শালের মতো বের হয়। তো এই হাইড্রাসিসের রোগীর মুখটা থাকে তৈলাক্ত এবং মুখের মধ্যে বলছেন আমি অনেক, আপনার কথা বোঝা যায় না, এটা স্পষ্ট করে কোন। আব্দুল্লাহ ওনার জন্য, হ্যাঁ মামুন ভাই মিউট করেন, তাহলে মহসিন স্যারের কথা দেবে। ও আচ্ছা, ঠিক আছে। তো মোরল্যান্ডের কথা অনুযায়ী যে উনি অনেকগুলো পেশেন্ট দেখেছেন যারা হাইড্রাস্টিসের রোগী ছিল এবং তাদের মুখের মধ্যে এরকম ব্ল্যাক হেড ছিল। তো সাধারণত যাদের মুখ তৈলাক্ত থাকে ওই ধরনের রোগীদের সাথে ব্ল্যাক হেড থাকাটা স্বাভাবিক। তো তাহলে হাইড্রাস্টিসের একটা বৈশিষ্ট্য হলো এদের চেহারা থাকবে ফ্যাকাশে, মুখ থাকবে তৈলাক্ত এবং মুখের মধ্যে ব্ল্যাক হেড থাকবে। These patients complain of horribly flat chest.
তাদের মুখের মধ্যে কোনো কিছুই মজা লাগে না, সবকিছু ফ্ল্যাট লাগে, সব পাইনসা লাগে, একদম ফ্ল্যাট টেস্ট, কোনো কিছুরই স্বাদ তারা মুখের মধ্যে পায় না। নাথিং টেস্ট গুড অ্যাট অল, কোনো কিছুই তাদের মুখে ভালো লাগে না। অ্যান্ড দে ভেরি অফেন কমপ্লেন অফ টাং ফিলিং অ্যাজ ইফ ইট হ্যাড বিন বার্নড, তাদের জিহ্বার মধ্যে একটা অনুভূতি থাকে, মনে হয় জিহ্বাটা যেন পুড়ে গেছে। জিহ্বা পুড়ে গেলে যেরকম লাগে, জিহ্বার মধ্যে স্বাদ পাওয়া যায় না, তাদের কাছেও এরকম লাগে, জিহ্বাটা যেন পুড়ে গেছে। সেই জন্য কোনো খাবারেই তাদের মুখে কোনো টেস্ট পায় না, একদম ফ্ল্যাট লাগে। The whole throat feels raw and sore, and they have the same rawness and soreness in the stomach. আচ্ছা, তো এই যে হাইড্রাস্টের রোগীদের, এই প্যারার মধ্যে কি বলছেন যে হাইড্রাস্টের রোগীদের মুখের টেস্ট একদম থাকে না, সবকিছু তাদের কাছে পানসে লাগে, হ্যাঁ, ফ্ল্যাট, নিরস লাগে। ফ্ল্যাট টেস্ট মানে মুখে কোনো স্বাদ নাই, নিরস স্বাদ। তো যাই খায় কোনো কিছুই স্বাদ লাগে না, তার কাছে মনে হয় জিহ্বাটা যেন পুড়ে গেছে, জিহ্বাটা যেন পুড়ে গেছে। পুরা গলাটায় তার কাছে শিলা লাগে, লাগে, যেন কাঁচা হয়ে গেছে, সিলে গেছে, জানে সোর, যেন গলার মধ্যে ক্ষত হয়ে আছে। দে হ্যাভ দ্য সেম রনেস অ্যান্ড সোরনেস ইন দ্য স্টমাক, এবং একই ধরনের এই যে সিলে যাওয়া বা ক্ষত হয়ে যাওয়া এরকম অনুভূতি তার পাকস্থলীর মধ্যেও থাকে। তাহলে এই প্যারার মধ্যে কি পেলাম, যে তাদের চেহারা ফ্যাকাশে, মুখের মধ্যে তৈলাক্ত অবস্থা থাকে, তৈলাক্ত চেহারা, এবং মুখের মধ্যে ব্ল্যাক হেড থাকে। আর মুখের মধ্যে কি পাইলাম, মুখের ভিতরে তাদের কোনো টেস্ট তারা পায় না, খাবারের স্বাদ পায় না, সবকিছু পানসে লাগে, তার কাছে নিরস লাগে। জিহ্বাটা মনে হয় যেন পুড়ে গেছে, জিহ্বাটা মনে হয় যেন পুড়ে গেছে। গলার ভিতরে মনে হয় গলার ভিতরে ছিলে গেছে, গলার ভিতরে ক্ষতের মতো লাগে, এবং একই ধরনের অনুভূতি, এই যে ছিলে যাওয়ার অনুভূতি, ক্ষত হওয়ার অনুভূতি তাদের পাকস্থলীর মধ্যেও থাকে। As a rule, you are told that the patient vomits practically everything taken except possibly a little milk and water. এখানে একটা জিনিস মনে রাখবেন, যে এই ধরনের রোগী যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক কার্সিনোমা, যে সমস্ত রোগী ভুগ না কেন, তাদের পেটের মধ্যে লাগে, পেটটা যেন ওইখানে ছিলে গেছে, ওইখানে যেন ভিতরটার মধ্যে যেন ক্ষত হয়ে আছে, এরকম অনুভূতি তার থাকে। রোগী যা কিছুই খাক তাই বমি হয়ে যায়, খাইলে সব যা কিছুই সে পেটের মধ্যে নেয় সব বমি হয়ে যায়। কিন্তু ব্যতিক্রম হলো, সে যদি অল্প পরিমাণে দুধ খায় বা পানি খায়, এইটা বমি হয় না। এটা খেয়াল করবেন যে যা কিছু খায় সব বমি হয়ে যায়, কিন্তু অল্প পরিমাণে দুধ এবং পানি খেলে সেটা বমি হয় না। They complain of an acute burning pain and associated with it a feeling of emptiness. তাদের স্টোমাকের মধ্যে তীব্র জ্বালাকর ব্যথা থাকে, acute burning pain থাকে, এবং এর সাথে তাদের পেটটা একদম খালি লাগে, পেটটা যেন একদম শূন্যতায় ভরে গেছে, পেটের মধ্যে যেন কিছুই নাই, ক্ষুধা লাগলে যে এরকম লাগে, পেটটা একদম খালি লাগে। With this emptiness, there is a complete loathing of food. এই যে পেটটার যে শূন্যতা বোধ, খালি বোধ, ক্ষুধা লাগলে যেরকম লাগে, এই ক্ষুধার সাথে মানুষের তো খাওয়ার একটা ইচ্ছা থাকে, কিন্তু এই রোগীর, হাইড্রাস্টিস রোগীর পেট খালি হওয়ার সাথে তার মোটেই কোনো খাবারের প্রতি কোনো ইচ্ছা থাকে না, সে খাবার খেতেই চায় না, খাবার প্রতি তার বিতৃষ্ণা থাকে। And the sinking sensation seems to be worse if they take any food. It does not relieve them at all. তারপরেও রোগী যদি এই যে ক্ষুধার জন্য, পেটটা খালির জন্য যদি কোনো কিছু খায়ও, কিন্তু এতে তার ওই যে ক্ষুধার যে এমটিনেস, যেটা শূন্যতা বোধ, যেটা সেটা কিন্তু কমে না, বরঞ্চ
এতে তার রোগীর সিঙ্কিং সেন্সেশন কমে না, বরঞ্চ সে যদি কোনো কিছু খাবার খায় তার অবস্থা আরো খারাপ হয় এবং খাওয়াতে তার মোটেই কোনো রিলিফ দেয় না। তো কে বলবেন এই কথাগুলা? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। এই ধরনের রোগী ফিকাশে থাকে, জি চেহারা থাকে তৈলাক্ত। জি এই রোগীর মুখের মধ্যে ব্ল্যাকেট থাকে। ব্ল্যাকেট মানে খেয়ে যে কালো কালো দাগ থাকে, জি যেটা চাপ দিলে ছোট কালো শালের মতো বের হয়। জি এদের মুখে কোনো স্বাদ পায় না, পাঞ্চ লাগে। জি তাদের জিহ্বা পুড়ে গেছে এরূপ স্বাদ লাগে। জি হয়ে যাওয়ার অনুভূতি তাদের পাকস্থলীতে থাকে। পুড়ে যাওয়ার অনুভূতি তাদের পাকস্থলীর মধ্যে থাকে। এটা মনে একটু হচ্ছে পুড়ে যাওয়ার অনুভূতি হলো তাদের জিহ্বাটা মনে হয় যেন পুড়ে গেছে। পুড়ে গেছে, হ্যাঁ, তাদের পাকস্থলীতে পুরো ফুলে গেছে, এরকম একটা অনুভূতি থাকে স্যার। আচ্ছা, আর গলার মধ্যে মনে হয় যেন গলা ছুলে গেছে, গলার মধ্যে যেন ক্ষত হয়ে আছে। একই ধরনের অনুভূতি তাদের পাকস্থলীর মধ্যেও থাকে। পাকস্থলীর মধ্যে যা খায় তাই বমি হয়ে থাকে। জি, কিন্তু ব্যতিক্রম একটা লক্ষণ হলো অল্প দুধ বা পানি খেলে সে আরাম পায় বা বমি হয় না। তাদের তীব্র জ্বালা থাকে, তাদের স্টমাকে তীব্র জ্বালা থাকে, ব্যথা থাকে, জ্বালা করা ব্যথা থাকে, পেট খালি খালি বোধ হয় এবং খাবারে অনীহা। কিন্তু খাবার খেলেও তাদের এই খালি খালি বোধ পূর্ণ হয় না বা আর কষ্ট হয়, উল্টো তাদের সমস্যার সৃষ্টি হয়। জি, থ্যাংকস স্যার। জি, তো এই যে এই লক্ষণটাকে, এই যে পেটের যে শূন্যতা বোধ, পেটটা যে খালি খালি ভাব, এর সাথে মানুষের ক্ষুধা লাগলে যে ক্ষুধার তো অনুভব করে, পেটটা খালি অনুভব করে, এর সাথে তো মানুষের খায়, তখন গোগ্রাসে আরো খায়, ক্ষুধার ছোট আরো বেশি করে। কিন্তু এই রোগী দেখেন টোটালি খাওয়ার প্রতি তাদের কোনো ইচ্ছাই থাকে না, বরং লুথিং অফ ফুড থাকে, খাওয়ার প্রতি তাদের আরো বিতৃষ্ণা থাকে। এই লক্ষণটাকে ডাক্তার কেন্ট খুব বেশি হাইলাইট করছেন। হ্যাঁ, আমি কেন্টের ইয়েটা পড়তেছিলাম তো আজকে সকালেই, তো সেই জন্য আপনাদের বললাম যে এই যে এটাকে বলছেন একটা পিকুলিয়ার, একটা স্ট্রাইকিং লক্ষণ ডাক্তার কেন্ট, যে একই সাথে ক্ষুধা আবার খাওয়ার প্রতি বিতৃষ্ণা, এটার গুরুত্ব দিবেন। তো এখানে একটা জিনিস ওইভাবে বলে নাই, কিন্তু এটা মনে রাখা দরকার যে এর যত মিউকাস মেমব্রেন আছে, দেখেন স্টোমাকের ভিতরের যে সবার উপরে যে লাইনিংটা থাকে সেটা বলে মিউকাসার লেয়ার, মিউকাসা বলে। হ্যাঁ, সেটাও একটা শ্লেষ্মিক ঝিল্লি দ্বারা আবৃত একটা লেয়ার। তো ওইখান থেকে শ্লেষ্মা তৈরি হয়, মিউকাস তৈরি হয়। তো এই যত মিউকাস মেমব্রেন আছে আমাদের মুখের ভিতরে বলেন, নাকের ভিতরে বলেন, আমাদের শ্বাসনালী বলেন, সেগুলোর মধ্যে মিউকাস মেমব্রেন থেকে, মহিলাদের ধরেন জরায়ুর, তারপরে ভেজাইনা, এগুলো মিউকাস মেমব্রেন। তো এর যত মিউকাস মেমব্রেন আছে সেখানেই কিন্তু এর একটা ক্ষত হওয়ার টেন্ডেন্সি থাকে। আর এর সাথে এর আরেকটা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ থাকে, সেটা হলো এর যে ডিসচার্জটা হয়, যে স্রাবটা হয়, সেটা হয় ওই কেলিবাইক্রমের মতো ঘন, আঠালো এবং দড়ির মতো লম্বা হয়। এই জিনিসটা মনে রাখবেন, কেলিবাইক্রমে যেরকম ঘন, আঠালো, দড়ির মতো লম্বা ডিসচার্জ হয়, এই রোগীরও তাই হয়। তবে কেলিবাইক্রম কিছুটা সাদাটে থাকে, এই রোগীর সাদাটেও হইতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রাসিসের এই ডিসচার্জটা থাকে ইয়েলো, এটা মনে রাখবেন, ইয়েলো টাইপের ডিসচার্জ থাকে। এই যে রোগী যে বমি করে, কোনো কিছু তাদের পেটে সহ্য হয় না, তখন তাদের সে যে বমিটা করে, ওই বমিটাও অনেক সময় দেখা যায় সুতার মতো লম্বা হয় এই রোগীদের, এই হাইড্রাসিসের রোগীদের। তো এখানে একটু আর একটু বেশি আরো একটু ব্যাখ্যাপূর্ণ অনেক জিনিস এখানে আছে, তবে দুই একটা কথা যেগুলা কেন্টের মধ্যে ছিল আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, with this burning pain in the stomach, the patient very often have a violent pulsation in the epigastrium accompanied by acute palpitation. এই যে তাদের পাকস্থলীতে যে জ্বালা পোড়াটা করে, পাকস্থলীতে যে জ্বলে, তো এর সাথে রোগীর আরেকটা লক্ষণ থাকে, সেটা হচ্ছে পেটের উপরিভাগে ইপিগ্যাস্ট্রিয়াম, যেটা এই যে বুকের যে আছে, যে কি বলে সিনার যে মাঝখানের হাড় আছে,
তো তার ঠিক নিচেই, বুকের হাড়ের নিচেই পেটের উপরিভাগে ওটা হলো ইপিগ্যাস্ট্রাম। আপনারা তো স্টোমাক কি বলে অ্যাবডোমেনের 9টা রিজন সম্পর্কে তো জানেন, আমি অনেক সময় দেখাইছি, আজকেও দেখাই দিই, আপনাদের যারা জানেন না তাদের সুবিধা হবে। পেটের যে রিজন গুলো আছে দেখেন, এই যে পেটটাকে 9টা ভাগে ভাগ করছে, এটা দেখেন। তো এই যে ঠিক বুকের নিচেই এই অংশটাকে বলে ইপিগ্যাস্ট্রিক রিজন। আমাদের স্টোমাকটা থাকে লেফট হাইপোকন্ড্রিয়াম, আর ইপিগ্যাস্ট্রিক রিজন এইদিকেও আস্তে আস্তে এইভাবে আসে। তো আমরা যদি ওইরকম কোনো ছবি পাই, এই যে এটা দেখেন, এই যে এই ছবিটা দেখেন, হ্যাঁ দেখেন স্টোমাকটা আমাদের এই যে লেফট হাইপোকন্ড্রিয়াকের থেকে এই অংশে বেশি, তারপরে ইপিগ্যাস্ট্রিক রিজনে আছে, পরে নিচের দিকে এইদিকে এসে ডিউডেনাম হয়ে চলে আসছে। তো তার এই রোগীদের স্টোমাকের মধ্যে তো আমরা জ্বালাপোড়া দেখি, সাথে আমরা আর যে জিনিসটা দেখি এই ইপিগ্যাস্ট্রিক রিজনের মধ্যে তার কি হয়, একটা এখানে তাদের এই ইপিগ্যাস্ট্রিক রিজনে তাদের কি হয়, পালসেশন হয়, ধপধপ করে, হ্যাঁ ওইখানে জানি বুক ধপর ধপর করতেছে, এখানে অ্যাকম্পানিড বাই একুইট পালপিটেশন, একই সাথে তাদের বুক ধরফরানিও তীব্রভাবে থাকে। তাহলে একটা পালসেশন, একটা দপদপানি ইপিগ্যাস্ট্রিক রিজনে থাকে, প্লাস তাদের একুইট পালপিটেশন হয়, তখন বুক ধরফরানিও থাকে। তাহলে এই স্টোমাকের বার্নিং পেনের সাথে আমরা ইপিগ্যাস্ট্রিমে পালসেশন পাবো এবং পালপিটেশনও পাবো রোগীদের। All their distress is aggravated by taking bread or any vegetable. তাদের সকল ধরনের যন্ত্রণা, কষ্ট, এগুলো সব বেড়ে যায় কি খেলে, তারা যদি ব্রেড খায় অথবা কোনো ধরনের ভেজিটেবল খায়, সবজি খায়। তো ব্রেড খেলে বেড়ে যাবে, সবজি খেলে বেড়ে যাবে। তাহলে স্টোমাকের মধ্যে তাদের বার্নিং পেইন হয়, একই সাথে তাদের ইপিগ্যাস্ট্রিয়ামে পালসেশন হয়, ধপধপানি হয়, এবং একই সাথে তাদের অনেক বেশি বুক ধরফরানি থাকে, পালপিটেশন থাকে। আর তাদের সকল যন্ত্রণা, কষ্ট এগুলো বেড়ে যায় যদি তারা পাউরুটি খায় বা ব্রেড খায়, অথবা যদি কোনো ভেজিটেবল খায়। ভেজিটেবল খেলে, সবজি খেলে, শাকসবজি খেলে তাদের সমস্যাটা আরো বেশি বেড়ে যায়। Very often in these cases there is an early development of jaundice with a rather hard, somewhat tender liver. এই ধরনের রোগীর ক্ষেত্রে প্রায় দেখা যায় জন্ডিস দেখা দেয়। জন্ডিস দেখা দেয় কারণ তাদের লিভারটাও আক্রান্ত হয়। লিভার কি হয়, লিভারটা শক্ত হয়ে যায়, লিভারটা টেন্ডার হয়। লিভারের জায়গায় আপনি ধরবেন, একটা চাপ দিবেন, দেখবেন লিভারের মধ্যে ব্যথা হচ্ছে। ওই লিভারে ওখানে ছোঁয়া যায় না, ধরা যায় না লিভারের জন্য। তো এই ধরনের রোগীদের প্রায়ই জন্ডিস দেখা দেয়। হাইড্রাসিসের রোগীদের জন্ডিস ডেভেলপ করে কারণ তাদের লিভার আক্রান্ত হয়, লিভার শক্ত হয়ে যায়, লিভারটা টেন্ডারনেস থাকে, লিভারের মধ্যে স্পর্শকাতর থাকে। ওয়িং টু দিস টর্পিড হেভি লিভার, তাদের এই যে লিভার নির্জীব হয়ে থাকে, টর্পিড হয়ে থাকে, মানে লিভারের কার্যক্রম সেমন থাকে না, মন্থর থাকে লিভারটা কার্যক্রমে, এবং হেভি মানে ভারী হয়ে পড়ে লিভারটা। দেয়ার ইজ অফেন এ ড্র্যাগিং সেন্সেশন, প্রায় সেখানে একটা অনুভূতি থাকে যেন কোনো জিনিস ড্র্যাগ করে নিচ্ছে, মানে টেনে হেসড়ে নিয়ে যাওয়া, যেরকম টেনে নিয়ে যাচ্ছে, এরকম টেনে ধরার মতো একটা অনুভূতি থাকে। and a good deal of burning pain in the hepatic region, আমাদের যে লিভারের যে রিজনটা আছে সেই লিভারের রিজনে আমরা অনেক বেশি বার্নিং পেইন পাবো, অনেক বেশি জ্বালাকর ব্যথা পাবো। তাহলে হাইড্রাসিসের রোগীদের প্রায় কি হয়, জন্ডিস দেখা দেয়, প্রায় জন্ডিস দেখা দেয়। লিভারটা তাদের হার্ড হয়ে যায়, লিভারটা স্পর্শকাতর থাকে, টেন্ডারনেস থাকে লিভারের মধ্যে, ওখানে ধরা যায় না, চাপ দেওয়া যায় না। লিভারটা টর্পিড থাকে, নির্জীব থাকে, হেভি থাকে, মানে লিভারের কার্যক্রম থাকে না, মন্থর থাকে। তো এর সাথে আমরা দেখি যে একটা টেনে ধরার মতো একটা অনুভূতি ওইখানে থাকে। আবার
ওই লিভার রিজনে হ্যাপাটিক রিজন যেটা আছে, হ্যাপাটিক রিজনে বার্নিং পেইন হয়। তো হ্যাপাটিক রিজনটা কোথায়? আমাদের আমরা জানি লিভারের বেশিরভাগ অংশ, এই দেখেন এইটাই কিন্তু লিভার, দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এই যে কিন্তু আমি দেখেন এই যে এটা কিন্তু লিভার আমাদের। তো লিভারের বেশিরভাগ পোর্শনই থাকে ধরেন রাইট হাইপোকন্ড্রিয়ামে আর ইপিগ্যাস্ট্রিয়ামে, অল্প কিছু অংশ লেফট হাইপোকন্ড্রিয়ামে থাকে, আর নিচের দিকেও একটু রাইট লাম্বার রিজনে চলে আসে। তো মূলত পেটের উপরি ভাগে ডান দিকেই বেশি অংশটা লিভারের থাকে। তো এই লিভারের যে অঞ্চল, এই জায়গাটা তাদের স্পর্শকাতর থাকবে, ধরতে দিবে না, হ্যাঁ, এখানে চাপ দিতে দিবে না, কারণ যেহেতু হাইড্রাসিস রোগীদের লিভারটা কি থাকে, লিভারের মধ্যে টেন্ডারনেস থাকে, এই জায়গাতে বার্নিং পেইন হবে, তার হেপাটিক রিজনে বার্নিং পেইন হবে। These patients have frequent attack of colic. এই ধরনের রোগীদের বারবারে তারা কিসের আক্রমণের শিকার হয়? ওই শুল বেদনা, তাদের প্রায়ই কলিকি পেইন হয়, কলিকি পেইন ইন দ্য অ্যাবডোমেন। দে ইউজুয়ালি সাফার ফ্রম এক্সট্রিম কনস্টিপেশন। হাইড্রাসিসের রোগীদের কিন্তু কনস্টিপেশন থাকে, ইউজুয়ালি তাদের কনস্টিপেশনই থাকে। লিভারের সমস্যা, সাথে রোগীর খুবই পায়খানা কষা, পায়খানা খুবই শক্ত, কষা পায়খানা থাকে, এবং এই কষা পায়খানায় তারা কিন্তু অনেক বেশি ভোগে। It is almost impossible to get their bowel to act at all. এটা মোটামুটি মানে দেখা যায় ইম্পসিবল, তাদের পায়খানা যে হওয়াটা, তাদের যে বাউলটা নাড়ি বেরোয় যে কার্যক্রম করে পায়খানাটা বের করে দেব, এই ধরনের অবস্থায় তার মধ্যে থাকে না। এক কথায় তার অসম্ভব মুভমেন্টই হয় না। হ্যাঁ, বাউল যে কাজ করবে, হ্যাঁ, নারী বুড়ি কাজ করে যে পায়খানাটা নিচের দিকে যে পেরিস্টালসিস মুভমেন্টের মাধ্যমে নিচে নিয়ে আসবে, এই মুভমেন্টই তাদের হয় না। হ্যাঁ, এই ক্রিয়াটাই তাদের হয় না, একদম কনস্টিপেটেড থাকে রোগী। Occasionally, however, one meets hydrosis patient who have bouts of diarrhea. কিন্তু মাঝে মাঝে কিছু হাইড্রাসিসের রোগীদের এই ডায়রিয়ার আক্রমণও হয়, হ্যাঁ, ওই লিভারের সমস্যার সাথে হইতে পারে। সেক্ষেত্রে আপনার পায়খানাটা দেখবেন যদি ডায়রিয়ার মতো হয়, পায়খানাটা থাকবে বাইললেস, যেহেতু লিভারে আক্রান্ত হয় পায়খানাটা ফ্যাকাশে হয়, বাইল থাকে না, সেখানে কালারলেস থাকে। It is very similar to the picture described under arsenicum. উনি বলছে আর্সেনিকামের সাথে আর অনেক বেশি পিকচারের মিল আছে, বাট উইদাউট দ্য আর্সেনিকাম ডিস্ট্রেস, থার্স্ট এন্ড ফিয়ার অফ ডেথ। কিন্তু আর্সেনিকের সেই যে আর্সেনিক তো যে কোনো অসুখ হলে একদম বাড়িঘর উল্টায় ফেলে যে আমি এই মুহূর্তে মরে যাচ্ছি, আর্সেনিকের যে মারাত্মক ডিস্ট্রেস, ওই অবস্থাটা ওইভাবে দেখা যায় না। আর্সেনিকের মতো ওই রকম পানি পিপাসাও থাকে না। আর্সেনিকের পানি পিপাসা কি ঘন ঘন অল্প অল্প পানি খায়, এবং আর্সেনিকের যে মৃত্যু ভয়, সেই জিনিসটা এই রোগীদের মধ্যে পাওয়া যায় না। ইন হাইড্রাসিস, বরঞ্চ হাইড্রাসিস রোগীরা অনেক সময় থাকে হতাশ, ডিসপন্ডেন্ট, হতাশ থাকে। ডেড বিট পেশেন্ট, মানে একদম জানি নিঃশেষিত হয়ে গেছে, কমপ্লিটলি এক্সস্টেড পেশেন্ট, সম্পূর্ণভাবে নিঃশেষিত হয়ে গেছে, এরকম পেশেন্ট। ইনস্টিড অফ অ্যাংশাস, তাদের মধ্যে ওই উদ্বিগ্নতার পরিবর্তে হাইড্রাসিস রোগীদেরকে বরঞ্চ হতাশ, নিঃশেষিত এরকমই লাগে। কিন্তু অ্যাংজাইটি অবস্থা, যে থার্স্টি অবস্থা যেটা আর্সেনিকের রোগীদের মধ্যে থাকে, সেই জিনিসটা আমরা হাইড্রাসিসের রোগীদের মধ্যে পাই না। তাহলে হাইড্রাসিসের রোগীদের পেট ব্যথা হইতে পারে, পেটের শুল ব্যথাও হইতে পারে, এবং এই ধরনের রোগীরা মারাত্মক কনস্টিপেশনে ভোগে, তাদের বাউল মুভমেন্ট হতেই চায় না। তবে মাঝে মাঝে কিছু রোগীদের মধ্যে ডায়রিয়ার আক্রমণ হইতে পারে, ডায়রিয়া হলে সেটা বাইললেস হবে, সে পায়খানার সাথে কোনো কালার থাকবে না। তো আর্সেনিকের সাথে বলছে যে আর্সেনিকের সবকিছুই আছে, কিন্তু আর্সেনিকের যে উদ্বিগ্নতা, আর্সেনিকের যে পিপাসা, আর্সেনিকের যে ফিয়ার অফ ডেথ, সেটা হাইড্রাসিস রোগীরা থাকে না, বরঞ্চ হাইড্রাসিস রোগীরা হতাশ থাকে, তারা একদম নিঃশেষিত থাকে, মরার মতো অবস্থা থাকে। যন্ত্রণা কিন্তু থাকে হাইড্রাসিস রোগীর, যার কারণে কিন্তু সে মৃত্যু পছন্দ করে। তো এই হলো হাইড্রাসিস। আশা করি আপনাদের হাইড্রাসিস সম্পর্কে একটা ধারণা আসছে। তো এর সাথে
8টা বাজে নেই, 10 মিনিট টাইম আছে। আমরা একটু মরিসনটা দেখে ফেলি, তাহলে হচ্ছে আমাদের হাইড্রাস্টিসের সম্পর্কে স্যার আরেকবার যদি স্যার 2 মিনিটে রিভিউ করতেন স্যার প্লিজ সামারিটা। ওই হাইড্রাস্টিস, জি স্যার। আচ্ছা শুনুন, তো হাইড্রাস্টিসের যে পেটের সমস্যাগুলো হয়, এটা তো ডাইজেস্টিভ ড্রাগ পড়তেছে আমরা মরিস বোরল্যান্ডের। এখানে পেটের পরিপাক তন্ত্রের লক্ষণগুলোই বেশি হাইলাইট করছে। আর পরিপাক তন্ত্রের ক্ষেত্রে হাইড্রাস্টিস একটা খুব বড় একটা মেডিসিনই। তো হাইড্রাস্টিস যে পেটের যে ট্রাবল গুলা হয়, সেগুলো মানে সবই সিরিয়াস টাইপের, মারাত্মক টাইপের। তাদের তীব্র গ্যাস্ট্রাইটিস হয়, তাদের গ্যাস্ট্রিক আলসার হয়, তারপরে তাদের গ্যাস্ট্রিক কার্সিনোমা হয়, স্টমাকের ক্যান্সার হয়। রোগী খুব বেশি অসুস্থ ফিল করে এবং তার যে এই যে মারাত্মক অবস্থা, তার যে ক্যান্সার অবস্থা, এটা রোগী বুঝে, রোগী কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়ে না, বরঞ্চ সে হতাশা দেখা যায় তার মধ্যে, এবং তার এই যন্ত্রণা এগুলো তার আর সহ্য হয় না। তখন মনে করে এর চেয়ে মরে যাওয়াই ভালো, মরে গেলেই না জানি সব শেষ হয়ে যায়। তো তার সম্পূর্ণ একদম নিঃশেষিত, একদম অবসন্ন হয়ে পড়ে এই ধরনের রোগী। তো সেই জন্য হয়তো এত বেশি নিঃশেষিত অবসন্ন, এই জন্য হয়তো আর্সেনিকের সাথে এটা তুলনা করছে। কিন্তু আর্সেনিকের যে অ্যাংশাস বা আর্সেনিকের যে পিপাসা, সেগুলো এই রোগীর মধ্যে থাকে না। তো হাইড্রাস্টিস রোগীদের এরা ফ্যাকাশে থাকে, মুখের চেহারার মধ্যে আমরা দেখতে পাবো যে এরা তৈলাক্ত, মুখটা তৈলাক্ত, এবং এদের মধ্যে আমরা ব্ল্যাক হেড দেখতে পাবো। তো রোগী মুখের কথা যদি বলি, কোনো খাবারের কোনো টেস্ট তারা পায় না, সবকিছু তাদের কাছে নিরস বিরস বিষাদ লাগে। জিহ্বাটা মনে হয় যেন পুড়ে আছে, গলার মধ্যে মনে হয় গলাটা যেন ছুলে গেছে, গলার মধ্যে যেন ঘা হয়ে আছে। এই ধরনের ক্ষতর মতো অনুভূতি, এই ধরনের ছুলে যাওয়ার অনুভূতি তাদের স্টোমাকের মধ্যেও হয়। এই ধরনের রোগী যা কিছুই খাক না কেন সব বমি হয়ে আসে, সব বমি হয়ে যায়। তবে এর আগেই বলেছিলাম, এর যে ডিসচার্জ যাই হোক, বমি হোক, যাই হোক, সবই সুতার মতো লম্বা হয়। এর বমিটাও এরকম হয়। এখানে বলতেছেন সে যা কিছুই খায় সবই বমি হয়, কিন্তু অল্প পরিমাণে দুধ এবং পানি পান করলে এগুলাতে তার বমি হয় না। এর স্টোমাকের মধ্যে তীব্র জ্বালাকর ব্যথা থাকে, এবং একই সাথে পেটের মধ্যে একটা খালি খালি বোধ, একটা শূন্যতা বোধ থাকে। এবং এই যে খালি খালি বোধ, খাওয়া পেটের যে খালি হয়ে গেছে, এতে মানুষের যে ক্ষুধা লাগলে যেরকম হয়, তখন মানুষের সাধারণত খাওয়ার ইচ্ছা হয়, কিন্তু এই রোগীর কমপ্লিট লোথিং অফ ফুড, খাওয়ার প্রতি একদম বিতৃষ্ণা থাকে। এবং তার যে এই যে সিঙ্কিং সেন্সেশন, ক্ষুধায় যে পেটটা খালি হয়ে গেছে, পেটটা জানি ডুবে যাচ্ছে, যে সে এরকম যে অনুভূতি, পেটটা যেন একদম খেয়ে যাচ্ছে, এরকম যে অনুভূতি, সেটা কিন্তু খাবার খেলে উপশম তো হয়ই না, বরঞ্চ তাদের সমস্যাগুলো আরো বেড়ে যায়। তো এদের স্টোমাকের মধ্যে জ্বালাকর ব্যথা হয়, তো পেশেন্ট এই স্টোমাকের জ্বালাকর ব্যথার সাথে আরেকটা জিনিস পেশেন্টের থাকে, সেটা হলো তার ইপিগ্যাস্ট্রিক রিজনে অনেক বেশি দপদপানি হয়, পালসেশন হয়, এবং তাদের এই যে বুক দরপরানেও বেশি থাকে, হার্টের অ্যাকশনও বেশি থাকে, বুক দরপরানে বেশি থাকে। তো তার সকল যন্ত্রণা, সে যদি রুটি খায়, ব্রেড খায়, বা ভেজিটেবল খায় কোনো ধরনের, তাহলে এই শাকসবজি, ব্রেড খেলে তাদের সমস্যাটা আরো বেড়ে যায়। তো এই ধরনের রোগীদের প্রায়ই, হাইড্রাস্টিসের রোগীদের অনেকেরই জন্ডিস ডেভেলপ করে, জন্ডিস দেখা দেয়, লিভারটা শক্ত হয়ে যায়, লিভারটা টেন্ডারনেস থাকে, লিভার প্রদেশে ধরা যায় না, লিভারে চাপ দেওয়া যায় না, লিভারটা তাদের মন্থর থাকে, লিভারের ক্রিয়া ঠিক মতো হয় না, যার কারণে এর সাথে কি থাকে, একটা ড্র্যাগিং সেন্সেশন থাকে, টেনে ধরার একটা অনুভূতি থাকে। তার হ্যাপাটিক রিজনে, লিভার প্রদেশে তার বার্নিং পেইন থাকে, জ্বালাকর ব্যথা থাকে। তো হাইড্রাস্টিসের রোগী অনেক কলিকি পেইন হয়, তার চুল বেদনা হয়, এবং এই ধরনের রোগীরা মারাত্মক কনস্টিপেশনে ভোগে, দুর্দমনীয় কোষ্ঠকাঠিন্য ভোগে। তাদের যে বাউল মুভমেন্ট, সেটা বাউলটা যেন কাজই করতেছে না, পায়খানা হওয়ার মতো যে ক্রিয়া থাকার কথা বাউলের মধ্যে, সেই ধরনের কোনো কার্যক্রমই তার যেন থাকে না, যার কারণে তারা যেন কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য যেন ভুগতেছে। তবে কিছু রোগীতে
এই ডায়রিয়ার আক্রমণ আমরা দেখি, সেখানে বাইললেস পায়খানা হয়, পায়খানার সাথে কোনো বাইল থাকে না, যার কারণে পায়খানাটা কালারলেস হয়, কোনো ধরনের কালার থাকে না, ফ্যাকাশে থাকে পায়খানাটা। তো এর লক্ষণগুলা আর্সেনিকের সাথে মিলিয়েছেন, যে আর্সেনিকের মতো এরকম শ্রান্ত ক্লান্ত থাকে রোগী, কিন্তু আর্সেনিকের যে উদ্বিগ্নতা, আর্সেনিকের যে রোগী আর্সেনিক আক্রান্ত করে যেন অস্থির হয়ে পড়ে, মৃত্যু ভয় দেখা দেয়, পানি পিপাসা থাকে, সেটা অবশ্য হাইড্রাসিসের রোগীদের মধ্যে থাকে না। সে খুবই হতাশ, একদম মরার মতো হয়ে গেছে, একদম নিঃশেষিত, কিন্তু তার মধ্যে উদ্বিগ্নতা বা আর্সেনিকের মতো পানি পিপাসা এটা থাকে না। আমি আবার একটু রিপিট করে দিলাম আপনাদের। লাস্টে আমি হাইড্রাসিস মরিসন থেকে একটু বলে আজকের মতো শেষ করব। যে মরিসন প্রথমেই বলেছেন যে এই ওষুধটা ইজিলি কনফিউজড উইথ কেলিবাইক্রোমিকাম, এই ওষুধটার সাথে আপনি সহজেই কেলিবাইক্রোম ওষুধটার সাথে গোলায় ফেলতে পারেন, কনফিউজ হয়ে যেতে পারেন। কারণ হাইড্রাসিসে যত ইনফেকশন আছে, শরীরে যেখানে ইনফেকশন হয়, নাকের মধ্যে হোক, কানের মধ্যে হোক, বা গলার মধ্যে হোক, বা শ্বাসনালীতে যেখানেই হোক, সেখান থেকে কি হয়, তার ঠিক রোপি ডিসচার্জ হয়, একটা ঘন আঠালো দড়ির মতো লম্বা এরকম ডিসচার্জ হয়, বিশেষ করে তার আপার রেসপিরেটরি ট্র্যাক থেকে। আপার রেসপিরেটরি ট্র্যাক হলো নাক থেকে শুরু করে আমাদের মুখ, তারপরে গলা, ল্যারিংস পর্যন্ত, তারপরে ট্রাকিয়া থেকে শুরু করে নিচের দিকে যে অংশ অ্যালভিওলা পর্যন্ত, এটা হলো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক। তাহলে এর আপার রেসপিরেটরি ট্র্যাক থেকে যে ডিসচার্জ হয় সব ঠিক রোপি হয়। হাইড্রাসিস ইজ এ ডিপার অ্যাক্টিং রেমেডি দেন ইজ জেনারেলি ক্রেডিটেড। এটার এই ওষুধের প্রতি যতটা আমরা ক্রেডিট দিই, তার চেয়ে কিন্তু এটা অনেক বেশি গভীর ক্রিয়াশীল মেডিসিন। আর এই ওষুধটা সম্পর্কে can be appreciated when considering the large number of cases of malignancy which have been reported cured with this remedy in our literature. আমাদের যত আগের যে ম্যাথমেটিক্যাল আগের যারা আমাদের পায়োনিয়ার ডাক্তাররা ছিল, তাদের থেকে আমরা পাই, তাদের ম্যাথমেটিকা বা তাদের জার্নালে প্রকাশিত বিভিন্ন কিউট কেস থেকে দেখতে পাই যে হাইড্রাসিসে বহু ধরনের ম্যালিগন্যান্ট রোগী এই হাইড্রাসিস ওষুধ দিয়ে ভালো হয়েছে। তার সেই জন্য এটা একটা গভীর ক্রিয়াশীল মেডিসিন, তো এই দিকটা সবসময় খেয়াল করবেন। আর এটা প্রশংসা পেতেই পারে এই ওষুধ। তো আসেন আমরা এটার কি ডিসচার্জ, কি ধরনের লক্ষণগুলো আছে। ঠিক রুপি ডিসচার্জ ফ্রম সাইনাসেস, আমাদের যত সাইনাস আছে, যে নাকের চারপাশে থেকে প্যারানাজাল সাইনাসাইটিস হইলো, তো এই সাইনাস থেকে তার যে ডিসচার্জটা হয় সেটা হয় ঠিক ঘন রুপি দড়ির মতো ডিসচার্জ হয়। মার্কড পোস্ট নেজাল মিউকাস, নাকের যে পিছন ভাগ, নাকের যে অংশটা গলার মধ্যে ওপেন হচ্ছে, যে আমরা নাক টানলে, নাক যদি টান দিলে তাহলে নাকের পিছন ভাগ থেকে যে স্ল্যাশটা বের হয়, ওইটা হলো পোস্ট নেজাল মিউকাস। এই রোগীদের প্রচুর পরিমাণে পোস্ট নেজাল মিউকাস বের হয়। ক্রনিক অটোরিয়া, এদের পুরাতন কান পাকা আছে, তো পুরাতন কান পাকা যাই হোক, এর সবকিছুই ওই যে বললাম যে তার যে ডিসচার্জটা হবে সেটা হবে রুপি দড়ির মতো ডিসচার্জ হবে, দড়ির মতো ডিসচার্জ হবে। 9টার থেকে সিরিয়াল নিতে বলছে না সবাই রে? আচ্ছা, তো পুরাতন কান পাকা আছে, তো জিহ্বাটা তার কেমন থাকে, জিহ্বাটা ফুলে থাকে। এখানে কিন্তু এটা বলে নাই, এই বললেন শুধু বলছে জিহ্বাটা মনে যেন পুড়ে গেছে, এরকম অনুভূতি হয়, জিহ্বায় কোনো স্বাদ পায় না। কিন্তু এর সাথে জিহ্বাটা যদি দেখেন, জিহ্বাটা বড় থাকে, সোলেন থাকে, এবং জিহ্বার মধ্যে তার কোটেড থাকে, জিহ্বাতে ময়লাবৃত থাকে, কি বলে লেপাবৃত থাকে, জিহ্বার মধ্যে আবরণ পরে থাকে, এবং এর কিন্তু মার্কসেলের মতো দাঁতের ছাপ থাকে জিহ্বার মধ্যে, জিহ্বার মধ্যে দাঁতের ছাপ থাকে। স্লাইমি কোটেড টিথ, তার যে দাঁত গুলা এখানে পিচ্ছিল থাকে এবং ওইটাও লেপাবৃত থাকে, আবরণ পরে থাকে। অ্যাপথি, মুখের মধ্যে যে সাদা সাদা যে ঘা গুলা হয়, মুখের মধ্যে সাদা সাদা ঘা হয় হাইড্রাসিস। এক কথায় হাইড্রাসিসের যত মিউকাস মেমব্রেন আছে সব জায়গায় ইনফেকশন হয়, সব জায়গায় পদা হয়, সব জায়গায় ক্ষত হইতে পারে।
তো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লক্ষণের মধ্যে আমরা যেটা দেখতে পাই যে স্টোমাকের মধ্যে তার কি হয়, আলসার হয়। সেই আলসারটা বিনাইনও হইতে পারে, ম্যালিগনেন্টও হইতে পারে। বিনাইন আলসারও হইতে পারে, ম্যালিগনেন্ট আলসারও হইতে পারে। ঠিক স্ট্রিঙ্গি বমিটা, সে যে বমিটা করে এইটাও খুব ঘাড়োয়া এবং এই বমিটাও সুতার মতো লম্বা হয়। তারপরে তারা কনস্টিপেশন থাকে, তাদের মধ্যে পায়খানা কষা থাকে। এই রোগীদের ইউরের সাথেও প্রদাহ থাকতে পারে, ইউরোসাইটিস, সার্ভিসাইটিস হতে পারে। মহিলাদের জ্বরের যে সার্ভিক্স সেখানে প্রদাহ হতে পারে। ক্রনিক স্ট্রিঙ্গি ইয়েলো লিউকেরিয়া, তার ওইখান থেকেও মহিলাদের যে লিউকেরিয়াটা হবে সেটাও হবে ওই সুতার মতো এবং ইয়েলো কালারের, হলদেটে লিউকেরিয়া হবে। আর ব্রঙ্কাইটিসের মধ্যে, ব্রঙ্কাইটিস যদি হয়, কারো ব্রঙ্কাসে যদি প্রদাহ হয়, সেখান থেকেও যে ডিসচার্জটা হবে, কফটা বের হবে, সেটা খুব ঠিক থাকবে, আঠালো থাকবে। তো যে সমস্ত ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়, ব্রঙ্কাইটিস, কনস্টিপেশন, গ্যাস্ট্রিক আলসার, লিউকেরিয়া, ম্যালিগনেন্সি মানে ক্যান্সার অবস্থা, ওটাইটিস মিডিয়া, কানের প্রদাহ, সাইনোসাইটিস, তারপর ভ্যাজানাইটিস, তো ভ্যাজানাল প্রদাহ, এগুলাতে এই ওষুধটা ব্যবহার হয়। তো সব ক্ষেত্রেই ওই যে ডিসচার্জটা খেয়াল করবেন, ঠিক বিশ্বের ডিসচার্জ হবে, রুপি ডিসচার্জ সেটা থাকবে। আর অন্যান্য যে লক্ষণ সেগুলো তো মিলাবেন। এই ওষুধের সাথে কেলিবাইগ্রাম, কেলিসাল, মার্কসলের সাথে তুলনীয়। মার্কসলের বিশেষ করে জিহ্বাটা দেখলেই মনে হবে যে এটা মনে হয় মার্কসলের জিহ্বা, কিন্তু হাইড্রাস্টিসে ওই জিহ্বাটা ওইরকম পুরু থাকে, ফুলা থাকে এবং জিহ্বার মধ্যে ওই দাঁতের ছাপ থাকে, যেটা মার্কসলের। কেলিসাল বা কেলিবাইগ্রাম এগুলার যে দড়ির মতো লম্বা ডিসচার্জ হয়, কেলিসালভে সব ডিসচার্জ ইয়েলোইশ হয়, এরও সবকিছু ইয়েলোইশই হয় বেশি ডিসচার্জ গুলো। এই জন্য এগুলো একটু খেয়াল করবেন যে অ্যাকচুয়ালি হয়তো আপনি কেলিবাইগ্রাম চিন্তা করতেছেন, কিন্তু রোগীটা হয়তো হাইড্রাস্টিসের রোগী। তো আজকের মতো পড়া এখানে শেষ করি, আরো কিছু বলার থাকলে বলতে পারেন। জি ম্যাডাম, কোশ্চেন করেন। স্যার এইগুলা কি হাইড্রাস্টিক মাদারে কি ভালো হবে সবগুলা লক্ষণ? শুনেন, যত ক্লিয়ার পিকচার পাবেন রোগীর মধ্যে, তত বুঝবেন রোগী ভালো হওয়ার মতো। ঠিক আছে, আমরা জানি যেগুলো ইনকিউরেবল কেস সেখানে তেমন কোনো লক্ষণ আমরা পাই না, কমন কিছু লক্ষণ পাই। যত সুন্দর পিকচার পাবেন তত আপনার হায়ার পোটেন্সি ব্যবহার করতে পারবেন সেখানে। আর যখন ক্যান্সার, যখন একদম ধরেন লাস্ট অবস্থার রোগী, যেখানে টিস্যুর অনেক বেশি চেঞ্জ এসে গেছে, সেখানে আপনি হায়ার পোটেন্সি না যেয়ে আপনি একটু লোয়ার পোটেন্সি ব্যবহার করবেন। কারণ টিস্যু চেঞ্জের মধ্যে অনেক বেশি চেঞ্জ হয়ে গেলে অনেক সময় রোগী ইনকিউরেবল থাকে, সেক্ষেত্রে একদম হায়ার পোটেন্সি দিলে রোগীর অবস্থা আরো খারাপ হয়। তো এই জন্য আপনি ওই ক্ষেত্রে লোয়ার পোটেন্সি দিবেন। তো 50 মিলিসিমেল দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, সবসময় আমরা সেটা তীব্র হোক যাই হোক, আমরা LM1 থেকে শুরু করতে পারবো সব রোগীদের ক্ষেত্রে। লক্ষণ যত আচ্ছা, লেভেলস অফ হেলথ স্যার আমাদের ওইটাও দেখতে হবে। লেভেলস অফ হেলথ এখানে এসে আমরা যদি দেখা যাচ্ছে 3 সি এবং ডি তে পাই, তাহলে সেখানে আমরা অনেকখানি হতাশ হব। আর যদি সামনের দিকে পাই, তাহলে আমরা রোগীর ক্ষেত্রে স্পষ্ট চিত্র পাবো ইনশাআল্লাহ, সেখানে আরোগ্যের দিকটা আর ভালো হবে ইনশাআল্লাহ। সেটাই। জি স্যার। স্যার আমরা মাদারের ক্ষেত্রে স্যার ডোজটা কিভাবে দিতে হয় স্যার কাইন্ডলি? মাদার তো আমি সরাসরি দেই না, আমি যেটা বলছিলাম আপনাদেরকে, আমি সাধারণত দেখা যায় 2 আউন্স পানিতে বা 1 আউন্স পানির মধ্যে আমি 5 থেকে 10 ফোঁটা দিয়ে দিই মাদার টিংচার। মানে সরাসরি মাদার টিংচার দিই না। আর মাদার টিংচার গুলো কিন্তু একদম যে এখন ম্যাক্সিমাম মাদার টিংচার কিন্তু 1x পাওয়া, ম্যাক্সিমামই মাদার টিংচার 1। সুন্দর লেকচার হয়েছে, জাজাকাল্লাহ খায়ের, যদিও ছিলাম না, দেখ খুব সুন্দর। আমি ওই হাইড্রাস্টিস 2 জনকে দিছি, বুঝছেন? ওই যে আপনি যে বলছিলেন ওইভাবে 2 জনকে লিভার সিরোসিসের রোগী, হ্যাঁ, এবং আরেকজন তো লিভার ট্রান্সফার কথা বলছে, এবং 2 জন ভালো আছে, এইভাবে আমি দিতেছি, বুঝছেন? খুব সুন্দর ভালো রেজাল্ট। স্যার এটা কি একই ক্ষেত্রে দেওয়া যাবে স্যার? একই ক্ষেত্রে দেওয়া যাবে কিনা? অর্থাৎ কনস্টিপেশন অথবা ওই পেটে কলিকি পেইন, এই ধরনের একই ক্ষেত্রে কি ব্যবহার করা যাবে না? শুধুমাত্র কনিক ক্ষেত্রে ব্যবহার করব স্যার, এই ব্যাপারটা কি হবে?
একুট ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, দুই ক্ষেত্রেই তো ব্যবহার হয়, একুট ক্রনিক দুই ক্ষেত্রেই ব্যবহার হয়। স্যার যেমন কোন পেশেন্ট এসে বললো আমি খেতে পারি না, খেতে ভালো লাগে না, মুখে গ্যাস হয়ে যায়, গ্যাস অত্যাধিক গ্যাস হয়, গ্যাস অম্বল হয়ে যায়, পায়খানা ক্লিয়ার হয় না, সাধারণ রোগীরা সবসময় এসে বলে, তখন কি আমরা মাদার বা অল্প করে ইউজ করতে পারি স্যার? আমি আসলে ওইভাবে ইউজ করি নাই, অনেকে ইউজ করছে, বলে নাকি ভালো রেজাল্ট হয়, তবে নিয়ম তো ওইটা না। নিয়ম মাফিক হলে যদি আপনার রোগীর ক্ষেত্রে যদি আপনি যদি দেখেন রোগীর অবস্থা ভালো, সেক্ষেত্রে আপনার লক্ষণ মিলিয়ে ওইভাবে ওষুধ দেবেন, সেটাই ভালো। এমনি যদি এই যে কোনো রোগী যদি বলে যে আপনার ক্ষুধা নাই, খাইতে পারে না, খাওয়ার ইচ্ছা না, পায়খানা কষা, ওইগুলো ক্ষেত্রে মাদার দিলে হয়তো উপকার পাবেন, কিন্তু রোগী তো ভালো হবে না। রোগীকে আপনাকে ভালো করতে চাইলে আপনাকে অবশ্যই হোমিওপ্যাথিক নিয়ম অনুযায়ী তারপর সবকিছু মিলিয়ে একটা ওষুধ দিবেন, এবং সেটা তার সার্বিক লক্ষণ মিলিয়েই দিবেন। দিলে আপনি আস্তে আস্তে হায়ার পোটেন্সি ব্যবহার করে রোগীটা সুস্থ হবে। আর ওইভাবে যদি ব্যবহার করেন, যে কোনো রোগী আসলে রুচি নাই, ইয়া নাই, আপনি চায়না মাদার বা এই মাদার টাদার দিয়ে দিলেন, হয়তো উপকার পাবে, কিন্তু রোগী ভালো হবে না। আমাদের উদ্দেশ্য তো শুধু উপকার দেওয়া না, হোমিওপ্যাথির উদ্দেশ্যই হলো সবসময় রোগীকে তার স্বাস্থ্যের পুনরুদ্ধার করা। তো সেক্ষেত্রে আমরা সবসময় হোমিওপ্যাথিক নিয়ম অনুযায়ী ট্রিটমেন্ট করার চেষ্টা করবো সব জায়গায়। আমি যে আপনাদের বললাম যে একদম সিরিয়াস অবস্থার রোগী, লাস্টের অবস্থার রোগীদের অনেক সময় উপশম যেখানে মুখ্য কথা থাকে সেখানে এরকম লোয়ার পোটেন্সি ব্যবহার করছি এবং রেজাল্ট পেয়েছি। কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রোগী বেশ যখন ভালোর দিকে চলে আসে, তখন কিন্তু রোগীর যখন স্ট্রেংথ ফিরে আসে, তখন কিন্তু তাদের অন্যান্য লক্ষণ মিলিয়ে তাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট তখন আস্তে আস্তে শুরু করে দিছি, তখন কিন্তু খালি এই ওষুধের মধ্যে রাখিনি। তো এই জন্য আপনারা হয়তো যদি কোনো রোগী ভালোর দিকে চলে আসে, থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো স্যার, সুন্দর আলোচনা। জি জি, তখন আপনি এইভাবে ওষুধ, আমি ইন্ডিয়া থেকে বলতে চাই, ইন্ডিয়া। জি আচ্ছা, তাহলে শেষ করি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। শুনেন, যারা ভাইয়েরা যারা ইউটিউবে দেন, হ্যাঁ, ওই যে প্রথম কিছু আনঅফিসিয়াল কথাবার্তা আছে না, ওইটুকু বাদ দিয়ে দিয়েন, ঠিক আছে? ওইটুকু বাদ দিয়ে। স্যার আপনার বড় ভাই হাসান স্যার কিছু বলতে যাচ্ছে মনে হয়। জি জি, হাসান ভাই, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহসিন, ওই যে শাখাওয়াত স্যার তো ওই যে অস্ট্রেলিয়ায় সেমিনারে গেছিল হোমিওপ্যাথির একটা, তো স্যার তো বই পাইলে বই কিনে নিয়ে আসে। তো স্যার ওই সময় একটা বই নিয়ে আসলো, মাত্র 64 পৃষ্ঠার বই। সেই বইটার দাম হলো বাংলা টাকা হিসাব করে দেখছিলাম 400 টাকা। জি, 64 পৃষ্ঠার একটা বই 400 টাকা। ওখানে 5টা মেডিসিন সম্পর্কে লেখা ছিল মাত্র, এবং মেডিসিনের হায়ার পোটেন্সির ইউজ লেখা ছিল সেখানে। বইটার নাম কিছু মনে নেই আমার, কিন্তু ওখানে হাইড্রাস্ট্রিসের ইয়েটা ছিল। তো ওখানে দেখছিলাম যে হাইড্রাস্ট্রিসের একটা ব্যবহার ওরা দেখাইছে। আমরা অনেক পেশেন্ট পাই, যে পেশেন্টগুলো যে হাঁটুতে ব্যথা, বসার থেকে উঠতে গেলে উইদাউট সাপোর্ট তারা উঠে দাঁড়াতে পারে না, কোনো কিছু একটু ধরে বা ঠেস দিয়ে তাদের উঠতে হয়। তো এই ধরনের হাঁটু ব্যথা রোগীর ক্ষেত্রে ওরা ওই হাইড্রাস্ট্রিসের ব্যবহার দেখাইছে, যে হাইড্রাস্ট্রিস সিএম সিঙ্গেল একটা ডোজ দিলে এই পেশেন্ট এই ব্যথাগুলো চলে যায়। তো অনেক সময় আমি আমার ক্ষেত্রে প্র্যাকটিসে দেখেছি যে না, ওই হাঁটু ব্যথার জন্য এই ওষুধ, মানে যেগুলো সিমটোমেটিক আসে সেগুলো দিয়ে যদি আমি এরকম হয়েছে যে উপকার পাইনি বা উপকার হচ্ছে না, সেই ক্ষেত্রে হাইড্রাস্ট্রিস সিএম এক ডোজ দিয়ে দেখেছি যে না, সেটা খুব ভালো কাজ করে, মিরাকেলি কাজ করে। মানে হাঁটু ব্যথার এই জায়গাটা, যে সাপোর্ট ছাড়া যখন উঠতে পারে না পেশেন্ট। ওখানে আরো অনেক কথা ছিল, কিন্তু ওই মানে প্র্যাকটিক্যাল এইটুক কথা মনে আছে আর কি। আচ্ছা, তো এই হাঁটু ব্যথার রেপার্টরিতে দেখলাম হাইড্রাস্ট্রিস আছে না? হ্যাঁ আছে। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে বলতে পারি কিনা, আপনি বলছেন স্যার বলছেন যে এটা পুরোটাই জুড়ে আমাদের মিউকাস মেমব্রেন কে জড়িয়ে আছে, তাহলে আমরা হাঁটুতে মিউকাস মেমব্রেন আছে ধরে নিব, ওটাতে আছে স্যার। আসল কথা হচ্ছে যেখানে সাইনোভিয়াল ফ্লুইড আছে, লক্ষণ যেখানে যাবেন সেই জায়গায় দিবেন। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের ফর্মালি এখানে ক্লাস শেষ হলো। হাসান ভাই যেহেতু বললো, এখানে একটু বলি, যেহেতু ওটা একটা বাতের মতো সমস্যা, জয়েন্টের সমস্যা,
এটা বলছে এই কেন্ট বলছেন, কেন্টের বই থেকে বলতেছি যে রিউমেটিক পেইন ইন দ্য আপার লিম, তিনি উপরের হাত পা মানে হাতের আপার লিম্বের রিউমেটিক পেইনের কথা বলছে। উইকনেস এন্ড রিউমেটিক পেইন ইন দ্য লোয়ার লিম্বস, আবার লোয়ার লিম্বস এর দুর্বলতা, লোয়ার লিম্বস এর রিউমেটিক পেইনের কথা বলছেন। আলসার অন দ্য লেগ এন্ড অ্যাবাউট দ্য অ্যাঙ্কেল, আচ্ছা বাকিগুলো সব আলসারের কথা বলছেন, শুধু বলছেন বাতের সমস্যার কথা। আপার লিম্ব এবং লোয়ার লিম্বের দুই জায়গায় বাতের সমস্যার ক্ষেত্রে এটার ব্যবহার আছে। তবে হয়তো কি বলে আপনার এই সাখাওয়াত স্যার কথা বলছি আর কি। না আমি বলতেছি যে হেরিং এর গাইডিং সিস্টেম, ওগুলো বই পড়লে হয়তো এই বাকি লক্ষণগুলো আরো স্পষ্টভাবে পাওয়া যাবে, এখানে বিস্তারিত আছে। আপনারা একই সাথে এই ওষুধটা সম্পর্কে একটু পড়বেন, কেন্ট পড়বেন। আর একটা জিনিস বলে দিই, এই যে কেন্টের যেটা বাংলা বই আছে না, কেন্টের লেকচার অন ম্যাথমেটিক্স, এর অনুবাদের সব উল্টাপাল্টা, ওইটা পড়ে আপনি কিছু বুঝবেন না, মানে এমন অনুবাদ করছে যেটা তার কোনো অর্থ মিনিংই হয় না। তো আসলে এটা হচ্ছে অনেক মনে হয় যে অনেক যারা হচ্ছে নন মেডিকেল পার্সন তারা অনুবাদ করছে, তো ওই মেডিকেলের ভাষাটা তারা জানে না, তো ওইভাবে দিয়ে রাখছে। তো যারা ইংলিশ বুঝেন ভালো তারা একটু বিজেনের অনুবাদটা, এই বিজেনের অনুবাদটাই দিকে আমি বলতেছিলাম, এটার মধ্যে আসলে খুব ভালো অনুবাদ করে নাই। আসলে ওই ইংলিশ বই সাথে রেখে বাংলাটা মনে করেন অন্ধকারের মধ্যে আপনার লাঠি দিয়ে একটু পথ দেখানো, এরকম আর জিনিসটা, শুধু বাংলা পড়া যাবে না। স্যার আমার কাছে ইয়েটা আছে, মডার্ন পাবলিকেশনের ক্যান্টেটটা বাংলা। আচ্ছা ঠিক আছে, আমরা একসময় কেন্ট পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। কেন্ট পড়বো ইনশাআল্লাহ। আমরা এই বইটা শেষ করি বরল্যান্ডের, সামনের দিকে হয়তো কেন্টও পড়তে পারি। আর সবচেয়ে বেশি যে করে ম্যাথমেটিক্স বেশি করে পড়ার দরকার কেন্ট। বাংলার মধ্যে আপনার নীলমণি ঘটক আর ইয়েরটা পড়বেন, নীলমণি ঘটক আর হচ্ছে যে নরেন্দ্রনাথ, এগুলো খুব ভালো করে পড়বেন। আর ইংলিশের মধ্যে অবশ্যই বরিক তো পড়বেনই, সাথে কেন্ট, বরিক কেন্ট এই দুটো যদি খুব ভালো করে কেউ জানতে পারে তার আসলে অন্য কিছু পড়ারই দরকার হয় না। তবে সুন্দর করে গুছাই লেখছেন মরিসন, এই জন্য আমরা মরিসনেরটা পড়ি, যে সুন্দর করে এগুলোর থেকেই নিয়ে গুছাই সুন্দর লেখছে। মরিসন পড়ি, এর সাথে আমরা ওই যে এলেনের কি নোটস এগুলোর সাথে রাখবো, তাহলে মনে করেন যে কোনো কিছুতে আমরা হব না, মানে আমাদের কোনো কিছু বাদ পড়বে না। আর যারা সিরিয়াস যারা স্টুডেন্ট, মানে সিরিয়াস ডাক্তার, অনেক বেশি ব্যাপক জ্ঞান অর্জন করতে চান, তারা তো যে সহ পড়বেন, কি বলে আপনার হেরিং এর গাইডিং সিম্পটম সহ পড়বেন। হেরিং গাইড ভিভা, হ্যাঁ ম্যাথমেটিক্যাল ভিভা, ম্যাথমেটিক্যাল ভিভার কথা এই জন্য বলি না, কারণ এখানে সব মেডিসিন তো নাই, অল্প কিছু মেডিসিন, তো এই জন্য। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্যান্টের ম্যাথমেটিক্যাল কোন প্রকাশনীটা পড়লে ভালো হয়? আপনার সরাসরি ইংলিশটাই পড়ার চেষ্টা করবেন। স্যার ইংলিশটা কম বুঝি, বাংলাটা চাইছিলাম। বাংলা ওই যে ইংরেজি পড়তে হবে, ইংরেজি কষ্ট হলো, ইংরেজি পড়লে